স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপি ও শিক্ষক, দ্বৈত নাগরিকরা। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করার সিদ্ধান্ত ইসির। এমপিভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। দ্বৈত নাগরিকত্বধারী যারা কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। জিয়া হত্যার আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। সাবেক আইজিপি বেনজিরের তথ্য চায় দুবাই। ফ্ল্যাটের সাইনিং মানিতে গেইন ট্যাক্সের চাপ। নিজস্ব আবাসনে স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যবিত্তের। বিনিয়োগ নিয়ে নতুন চ্যালেঞ্জে আবাসন খাত। উদ্বোধনের আগেই হবিগঞ্জে ধসে পড়েছে সাতছড়ি উদ্যানে নির্মাণাধীন ব্রিজের অংশ। বৃষ্টি আর পাহাড়ি স্রোতকে দায়ী করছে এলজিইডি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ নানা দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির কর্মসূচি। আটকের পর ছেড়ে দেওয়া হলো রাহুল প্রিয়াঙ্কাকে। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি শামীমা শাম্মী। স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রেখেই আইনের সুপারিশ করেছে ইসি। 12তম কমিশন সভা শেষে ইসি সচিব জানান, ভোটে ঋণ খেলাপিদের অংশ নেয়ার বিষয়ে বাধ্যবাধকতা থাকছে। এসব সুপারিশের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করা হবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করতে চায় কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মিয়া আমিরুল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিদ্যমান আইন বিধিমালা সংশোধনে ইসির 12তম কমিশন সভা। এদিন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানে নির্বাচন সুষ্ঠুভাবে করতে বেশ কিছু প্রস্তাবনা উঠে আসে। বৈঠকে বিদ্যমান আইনে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের নির্বাচনের সুযোগ না রাখা, ঋণ খেলাপি ও বন্ধকদাতাদের বিষয়ে কঠোর হওয়ার আভাস দেওয়া হয়। সেই সাথে দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন কারো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়। দ্বৈত নাগরিকত্বধারী যারা তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, কেন আপনারা জানেন যে কনস্টিটিউশনে এই জিনিসটা বার আছে। সচিব জানান, সেপ্টেম্বর নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ধরে এগোচ্ছে ইসি। তবে এ বিষয়ে সরকারের সাথে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের সাথে যে আইনগুলো আছে, 2009-এর যে আইনগুলো আছে 5 স্তরের, এই আইনগুলোর ভিতরে আমাদের কমিশনের বিবেচনায় যে সমস্ত জায়গায় কিছু কিছু মনে হয়েছে যে স্ট্রিমলাইন করার দরকার, আমরা সেইগুলো নিয়ে আলোচনা করেছি। বৈঠকে এনআরডি সংশোধনের জটিলতা বিবেচনায় বেশ কিছু সুপারিশ উঠে আসে। মাঠ পর্যায়ে এনআরডি সংশোধনে পাবলিক পরীক্ষার সার্টিফিকেট প্রমাণপত্র হিসাবে ধরা হবে। এনআইডি সংশোধনের ব্যাপারে কিছু প্রস্তাবনা ছিল, যেটা আপনার মাইগ্রেশন করা, ভোটার স্থানান্তর, এটা অনলাইনে করার পদ্ধতিটা আমরা বলছি যে আপনারা অনলাইনে আবেদন করেন এবং এই মাইগ্রেশনের জন্য একটা সংশোধনী ফি দিতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করবে ইসি। মিয়া আমিরুল, এখন ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনকে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও আসামি করা হচ্ছে। প্রসিকিউশনের আবেদনের পর বৃহস্পতিবার তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, 1/11-র অন্যতম কুশীলব আরেক সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের সঙ্গে মুজাফফরের যোগাযোগ ছিল। আরও জানাচ্ছেন ইমদাদ হোসেন।
1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে জিয়া হত্যা মামলার আসামি হিসেবেই নন, এবার মানবতাবিরোধী অপরাধের মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। চিফ প্রসিকিউটর জানান, ১/১১ কুশীলব সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে জন্ড ছদ্মনামে নিয়মিত যোগাযোগ রাখতেন পলাতক মুজাফফর। ১/১১ থেকে ২৪-এর অভ্যুত্থান সব ঘটনায় তাদের সম্পৃক্ততা থাকার দাবি করেন তিনি। জন্ড নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী। এদিকে চিফ প্রসিকিউটরের অনুরোধে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক। ট্রাইব্যুনাল 1 সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন এবং নিয়মটি হচ্ছে যে এই পরিদর্শনের ক্ষেত্রে সম্ভবত তারা আমাদেরকে নোটিশ করবেন এবং যদি আসামি পক্ষের কেউ যদি যেতে চান তাদেরকেও নোটিশ করবেন এবং যৌথভাবে সেই পরিদর্শন কার্যটি সম্পন্ন হবে। এছাড়া জুলাই আন্দোলনে উত্তরায় মীর মুগ্ধসহ 11 হত্যা মামলার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানি শুরু হবে বৃহস্পতিবার। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত পাঠাতে কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে সম্প্রতি দুদককে চিঠি দেয় দুবাই পুলিশ। এর জবাব 2-1 দিনের মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আক্তারুল ইসলাম। তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলার নথি সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর প্রস্তুতি চলছে। বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব। Never underestimate the power of the government. জুন মাসের মাঝামাঝি সময়ে পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশ গ্রেপ্তার করে। এরপরই এই আসামিকে দেশে ফেরাতে তোড়জোড় শুরু করে দুদক। মাত্র 2 দিনের ব্যবধানে সমস্ত নথিপত্র প্রস্তুত করে প্রত্যর্পণ পত্র পাঠায় সংস্থাটি। চিঠির জবাবে 1 মাস পর বেনজিরকে ফেরত পাঠাতে নীতিগত সম্মতি দিয়ে মামলাসহ কিছু বিষয়ে ব্যাখ্যা তলব করে সম্প্রতি বাংলাদেশকে চিঠি দেয় দুবাই পুলিশ। চিঠি হাতে পেয়ে সেই জবাব প্রস্তুত করতে কাজ শুরু করেছে দুদক। দুদকের মামলার সংশ্লিষ্ট যে বিষয়গুলো জানতে চেয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তা, সেই বিষয়গুলোই মূলত ক্লিয়ার করে হয়তো 2-1 দিনের মধ্যে আবার পাঠাবেন। বেনজিরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি সহ অঢেল সম্পদ অর্জনের অভিযোগে 6টি মামলা করে সংস্থাটি। 6টা মামলার মধ্যে একটা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিটের বিষয়ে চার্জশিট করা যে মামলাটা, সেই মামলায় তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 74 কোটি টাকার অবৈধ সম্পদ মামলায় বিচার কাজ শুরু হয়েছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। ব্যয় আর নানা সংকটে টালমাটাল দেশের আবাসন খাত। রড, সিমেন্ট আর ইট পাথরের দাম বাড়ার প্রতিযোগিতার মধ্যে নতুন করে গেইন ট্যাক্স আরোপকে দেখা হচ্ছে বাড়তি চাপ হিসেবে, আর এতে স্বপ্নভঙ্গ হচ্ছে সাধারণ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন নাহিম কামাল।
দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি আবাসন খাত, কিন্তু নীতিমালার জটিলতা আর নির্মাণ সামগ্রীর আকাশচুম্বী দামে গত কয়েক বছর ধরেই এ খাতে ধীরগতি বিরাজ করছে। জাতীয় নির্বাচন আর নতুন বাজেটের পর স্থবির হয়ে পড়া এ খাতে কিছুটা নড়াচড়া হয়েছে ঠিকই, তবে সেটা যে ইতিবাচক নয় তা স্পষ্ট খাত সংশ্লিষ্টদের বক্তব্যে। নতুন করে ট্যাক্স আরোপ করছে, এ নিয়ে আমাদের সাথে এবং যারা আমাদের সম্মানিত ল্যান্ড ওনাররা আছেন তাদের সাথে নতুন করে জটিলতা সৃষ্টি হচ্ছে। মেন যেই আমাদের উপকরণ রড, সিমেন্ট, সিরামিক্স, এইসব কিন্তু মূল্য অনেক অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে গত এক বছরে রডের দাম টন প্রতি ঠেকেছে লাখ টাকার কাছাকাছি। পাল্লা দিয়ে বেড়েছে সিমেন্ট আর ইটের দামও। শুধু রড সিমেন্টই নয়, টাইলস, কাঁচ কিংবা অ্যালুমিনিয়ামের দামও বেড়েছে 20 থেকে 25%। ফলে ডেভেলপার কোম্পানিগুলো তাদের প্রজেক্টকে ছোট করে আনছেন প্রতিনিয়তই, যার সত্যতা মিলেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপেও। বিবিএস এর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্সের তথ্য বলছে 2024-25 অর্থবছরে নির্মাণ সামগ্রীর ব্যবহার 5.07% প্রবৃদ্ধি থেকে কমে সদ্য সমাপ্ত 2025-26 অর্থবছরে দাঁড়িয়েছে 2.02%। অর্থাৎ রড, বালু, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে খরচ বেড়েছে পরিবহন ও শ্রমিকের মজুরিতে। বিএমপিআই এর তথ্য অনুযায়ী গত এক বছরে পরিবহন ব্যয় বেড়েছে 2.26% এবং শ্রমিকের মজুরি বেড়েছে 2.85%। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে, নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় প্ল্যাটের দাম বেড়েছে অন্তত 30 থেকে 40%। এতে বিনিয়োগ করা টাকা তুলে আনা এখন বড় চ্যালেঞ্জ। এই সেক্টরে 40 লক্ষ মানুষ কর্মরত আছে, তাহলে 40 লক্ষ মানুষ বেকার হলে রাষ্ট্রের কাছে বোঝা হবে। এই সেক্টর থেকে সরকার সরাসরি 50 থেকে 60,000 কোটি টাকা ট্যাক্স পায়, সেটা কিন্তু সরকার বঞ্চিত হবে। এই সেক্টর মোটা দাগে সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ প্রায় 16% আমরা জিডিপিতে কন্ট্রিবিউট করি, সেটা কিন্তু জিডিপিতে আসবে না। রিহাবের এই শীর্ষ নেতা বলছেন, এ খাত যদি দীর্ঘমেয়াদী সংকটে পড়ে তবে তা শুধুমাত্র আবাসন খাতেই সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়বে এর সাথে যুক্ত প্রায় 250 উপখাতেও। আমার চারপাশে চলছে বিশাল কর্মযজ্ঞ। এখানে কাজ করা এসব শ্রমিকের ঘাম জড়ানো শ্রমেই তৈরি হচ্ছে মানুষের স্বপ্নের ঠিকানা। আর এই স্বপ্নের ঠিকানায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আকাশছোঁয়া নির্মাণ ব্যয়। বিগত কয়েক বছরে রড, সিমেন্ট আর ইট পাথরের দাম যে হারে বেড়েছে, সাথে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য নির্মাণ সামগ্রীর ব্যয়ও। সবশেষ মরার উপর খাঁড়ার গা হয়ে দাঁড়িয়েছে জমির মালিকের সাইনিং মানির উপর বসানো 15% গেইন ট্যাক্স। মৌলিক চাহিদা রেখাতে করের বোঝা না চাপিয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালার কথা বলছেন অর্থনীতিবিদরা। আমরা যদি এই গোটা সামগ্রিকভাবে একটা নীতিমালার মাধ্যমে যদি যেটা করি, যাতে এই সামগ্রিক ঢালাওভাবে যে ট্যাক্স বসানোর ফলে যে অসুবিধাগুলো সৃষ্টি হবে বা এটাকে দূর করার জন্যে যদি কম্পেনসেটিং কোনো ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আবাসন খাতটা কিন্তু ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। সাধারণ ক্রেতাদের আশা, দ্রুতই নিয়ন্ত্রণে আসবে নির্মাণ সামগ্রীর বাজার, আর থমকে যাওয়া স্বপ্নগুলো আবার মাথা তুলে দাঁড়াবে ইটের ওপর ইটের গাঁথনিতে। নাইম কামাল, এখন, ঢাকা। উদ্বোধনের আগেই ধসে পড়েছে হবিগঞ্জের পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যানের নির্মাণাধীন ব্রিজের অ্যাপ্রোচ ও গাইড ওয়াল। 1.5 কোটি টাকার এই প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এর জন্য টানা বৃষ্টি আর পাহাড়ি ছড়ার তীব্র স্রোতকে দায়ী করছে এলজিইডি। আর প্রকল্প পরিকল্পনায় বড় ধরনের ত্রুটির আশঙ্কা উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিস্তারিত জানাচ্ছেন কাজল সরকার। হবিগঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যান। প্রবেশমুখের ছড়ার পুরনো ব্রিজটি পাহাড়ি ঢলে ভেঙে যাওয়ার পর 2023 সালের মে মাসে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। একই সাথে ব্রিজের সুরক্ষায় গাইডওয়াল নির্মাণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয় 1.5 কোটি টাকা। প্রকল্পটি প্রায় 80% শেষ হওয়ার পর ব্রিজের দুপাশের অ্যাপ্রোচ সড়ক ধসে গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাইডওয়াল। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অভিযোগ, প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের সবারই চাওয়া যেন এটা ভালোভাবে কাজ হয়, মজবুতভাবে হয় এবং পাহাড়ি ঢলে যেন ভেঙে না যায়। সরকারের কাছে দাবি যাতে কাজগুলো মানসম্মত মতো পর্যটনের সাথে যাতে মানসম্মত মতো কাজগুলো করে দেয়। এটা খুবই দুঃখজনক বিষয় যে আমরা আসলে কাজটা সমাপ্ত করার পাশাপাশি উদ্বোধন করার আগেই ভেঙে গেছে। এতে বোঝা যায় কাজটা আসলে সঠিকভাবে হয় না এবং যে ড্রয়িংয়ের মাঝে হয়তো ভুল থাকতে পারে, কাজের মাঝে দুর্বলতা থাকতে পারে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ছড়ার প্রবল স্রোতে প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিকাদারের অনিয়মের কথাও স্বীকার করেন তিনি। আর প্রকল্প পরিকল্পনায় বড় ধরনের ত্রুটির আশঙ্কা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদারের কিছু গাফিলতি আসলে আছে, আমি বলবো না যে গাফিলতি নেই। তার কারণ হলো যে এরপরে ন্যাচারাল কিছু ক্লাইমেটিস আছে, প্রবল বর্ষণে আমরা যে প্রোটেক্টিভ ওয়ার্ক যেটা করছিলাম, প্রবল বর্ষণের কারণে এই প্রোটেক্টিভ ওয়ার্কটা ভেঙে যায়। ঢাকায় থেকে একটা পরিদর্শন টিম প্রেরণের জন্য আমাদের তরফ থেকে এটা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের মাধ্যমে তিনি কিন্তু জেলায় চিঠি দিয়েছে। 2024 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শেষ হয়নি নির্মাণ কাজ। এরই মধ্যে প্রকল্পের প্রায় 70% বিলও পরিশোধ করা হয়েছে। কাজল সরকার, এখন হবিগঞ্জ। বর্ষা এলেই ফেনীর দাগনভূঞা উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যেত জলাবদ্ধতায়। ক্ষেতের ফসল নষ্ট, রাস্তাঘাট ডুবে যাওয়া আর মানুষের দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। দীর্ঘদিনের সেই সমস্যার সমাধানে সম্প্রতি উপজেলার 2টি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করেছে সরকার। এতে দ্রুত নেমে যাচ্ছে বৃষ্টির পানি, ফিরছে স্বস্তি। দুলাল তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুলাইমান ডালিম। প্রশস্ত প্রবাহমান এই খালগুলো কিছুদিন আগেও ছিল সরু, ভরাট আর মৃতপ্রায়। এখন আবার ফিরেছে প্রাণ, হচ্ছে জোয়ার ভাটা। উপজেলার জয়নারায়ণপুর থেকে বেরুলি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এবং সিলোনিয়া বাজার থেকে দক্ষিণ নেয়াজপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে, যার ফলে সিলোনিয়া খালের পানি এখন ছোট ফেনী নদীর কাটাখালী অংশে দ্রুত নিষ্কাশিত হচ্ছে। অন্যদিকে জয়নারায়ণপুর বেরুলি খাল পুনঃখননের ফলে উপজেলার বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা কমবে বলে আশা করছেন স্থানীয়রা। খালটা আমাদের চিকন আছিল, খালে দিয়ে পানি নামতো না, এখন আমাদের পানি নামে। কাঁচরাগল যায় বান্ধ যেতে গো, তো পানি আপনার সাগরে যেতে গো, আর রোয়া রুডলে রোয়া হুঁচি যার গো এই অবস্থা। এখন তো আল্লাহ দিলে অন্য ঠিক আছে, দেই এরকম খাল কাটা নেই। আরে দাগনভূঞার বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল এই 2টি খাল। বছরের পর বছর পলি জমে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি আটকে সৃষ্টি হতো তীব্র জলাবদ্ধতা। সম্প্রতি খাল দুটি পুনঃখননে নাব্যতা ফিরে এসেছে, যদিও খাল খনন নিয়ে কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ক্যাপিটাল দিয়ে কাটার কারণে আমাদের সামাজিক যে কবরস্থান আছে, এই কবরস্থান অনেক বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। বেশি গভীরতা করাতে এখন আমাদের এই কবরস্থান, কেন ঈদগাহ মাঠ সবগুলা ভাঙি যাইতেছে, আর ওইদিকে পশ্চিম দিকে জমিগুলো ক্ষতি হইতেছে। সম্পূর্ণ নিয়ম মেনেই খাল খননের কাজ করা হয়েছে, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি বলে জানান এই কর্মকর্তা। যে পরিমাণ পানির প্রবাহটা এখন আছে, এই পানির প্রবাহটা কিন্তু আগে ছিল না। আর এই পানির প্রবাহের কারণে কিন্তু আমাদের বিশেষ করে কৃষিক্ষেত্রে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন আসে। সেটা হচ্ছে যে এখানে আগে যে পরিমাণ ধান ফলতো, এখন কিন্তু তার থেকে বেশি ফলবে আর কি। এবং বিশেষ করে জলাবদ্ধতার কারণে কিন্তু আগে এখানে ফসলটা কিন্তু ওইভাবে হতো না। তো এখন এই পানি প্রবাহের কারণে এই সমস্যাটা আর থাকবে না। খালগুলো সচল থাকলে জলাবদ্ধতা কমবে, বাড়বে উৎপাদন। সব গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করা হলে প্রতি বছর অতিরিক্ত প্রায় 500 কোটি টাকার কৃষি উৎপাদন বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা। প্রস্তাব অনুযায়ী 33টা খাল খনন করা হয়। দাগনভূঞাতে কৃষকের যে প্রতি বছরে আমরা আশা করতেছি যে কৃষকের যে 500 কোটি টাকার মতো তার নতুনভাবে তার ইনকামের সুযোগ তৈরি হবে। খালগুলো যদি খনন হয়ে যায়, তাতে আমার কানেক্টিভিটিটা বেড়ে যাবে, জলাবদ্ধতা হবে না। আমার সারা বছর যে জায়গাগুলোতে জলাবদ্ধতা হতো, এখন চাষাবাদ হবে। স্থানীয়দের প্রত্যাশা, খালগুলোর প্রবাহ সচল থাকলে আমন সহ অন্যান্য মৌসুমী ফসলের আবাদ করা যাবে। একই সঙ্গে মাছ চাষ করা সহ জনজীবন হবে আরও স্বাভাবিক। সুলাইমান ডালিম, এখন ফেনী। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর।
স্বাগত আরও একবার, দেখছেন এখন সকাল। রাজধানীর রাজারবাগে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের হামলায় পলাশ নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে সবুজবাগ থানার রাজারবাগ বাজারের পানির পাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পলাশের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। মাত্র কয়েক মাস আগেই বিয়ে করেছিলেন রাজধানীর সবুজবাগের বাসিন্দা ইব্রাহিম পলাশ। ছিলেন ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগের কদমতলী এলাকায় পলাশকে এলোপাতাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে 2 হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। 3 দিন আগে 2টা মোবাইল একজন চুরি করে নিয়ে গেছিল, ঠিক আছে। চুরি করে নেওয়ার পরে তো আমরা গিয়ে ওই চোরকে ধরতে পারি। যে ছেলে চুরি করছে ওর বাবা মা আদারওয়াইজ দোকানদাররা যারা সবাই ছিল এখানে, ঠিক আছে, সবাই ছিল এখানে। তো আমরা আর কি বিষয়টা মিউচুয়াল সবাই করে দিচ্ছিল, এর ভিতরে আর কি আপনার পিছন থেকে আর কি অ্যাটাকটা করে। নিহত পলাশের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। যখন তুমি সিঙ্গেল পার্সন ছিল তখন তুমি করছো, এটা ঠিক আছে, কিন্তু এখন তুমি সইরা আসো, যেহেতু তোমার ওয়াইফ আছে, এখন সংসার আছে। কিন্তু ও আমার বলছিল যে আস্তে আস্তে এগুলো সব ছেড়ে দেবে, কারণ ধরেই তো একটা মানুষ সব কিছু ছাড়তে পারে না। প্রশাসনের কাছে আমি বিচার চাই যে আমার স্বামী হত্যার এই বিচারটা যেন করে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে ইতোমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ। অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে ডিবি, সিটিটিসি সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। আমরা আশা করছি যে খুব শীঘ্রই যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এবং আর অন্যান্য তথ্য প্রমাণ পাওয়া গেলে আমরা তখন বলতে পারবো কি কেন এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এই ঘটনায় সবুজবাগ থানায় পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় যমুনাতে হচ্ছে 2টি অভ্যন্তরীণ নৌবন্দর। এতে খুশি স্থানীয় বাসিন্দারা। নৌবন্দর 2টি চালু হলে ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। উত্তরাঞ্চলের অর্থনীতিতে যোগ হবে নতুন গতি। বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান, আর ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার পাশের জেলা গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে যমুনা। জেগেছে সহস্রাধিক চর। এসব চরাঞ্চলে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা প্রতিকূলতায় জীবনমানের উন্নতি হয়নি। যাতায়াত ব্যবস্থা, শস্য বিপণনের সুযোগ না থাকা, স্বাস্থ্য ও শিক্ষায় পিছিয়ে পড়েছে প্রত্যন্ত এসব অঞ্চলের মানুষ। বর্ষা কিংবা খরার সীমাহীন দুর্ভোগের মধ্যে জীবন কাটাতে হচ্ছে নদীপাড়ে মানুষের। নৌবন্দর বাস্তবায়ন হলে সারিয়াকান্দি ঘাট থেকে জামালপুর এবং ময়মনসিংহ রুটে জামথল, মথুরাপাড়া থেকে দিঘিপাড়া, অন্যদিকে ধুনটের শহরাবাড়ি বন্দর থেকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়াহাট ও বেশাঘির চরে অনায়াসে যাতায়াত করতে পারবেন এই অঞ্চলের মানুষ। ঘটবে কৃষি বিপ্লব এবং দুয়ার খুলবে পর্যটনের। যদি নদী বন্দর হয় এবং যদি বড় বড় জাহাজ চলে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ হঠাৎ করে মাঝ নদীতে গেলে ঝড় বাতাস উঠলে আমাদের জন্য খুব রিস্ক হয়ে যায়। বন্দরটা কার্যকর যদি শুরু হয় তাহলে আমাদের জন্য এবং অনেক মানুষের জন্য অনেক উপকার হবে। পণ্য পরিবহনের যে আমাদের ব্যয় বেশি হতো সেটার থেকে আমরা মোটামুটি সাশ্রয়ী মূল্যে পারাপার হতে পারবো। চর এলাকার মানুষ যে কৃষি পণ্য এর সাশ্রয় পাবে এবং ন্যায্য মূল্য পাবে। নৌবন্দর 2টি চালু হলে চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি দেশে বড় বড় পাইকারি বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পরিবহনে খরচ কমবে। বন্দর এলাকায় কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন ব্যবসায়ী এই নেতা। আমাদের সারিয়াকান্দি চর অঞ্চলটা আমরা কাজে লাগাতে পারবো। আমাদের তো উৎপাদিত পণ্য যায় শুধুমাত্র রাস্তা দিয়ে, পরবর্তীতে উৎপন্ন পণ্যগুলো আমরা নৌবন্দরের মাধ্যমে আমরা ঢাকা, চিটাগাং, খুলনা এগুলোতে পাঠাতে পারবো। মানুষের অনেক কর্মসংস্থান হবে যদি এই নৌ পরিবহন এখানে চালু হয়।
শুধু স্থানীয় যোগাযোগই নয়, এই আভ্যন্তরীণ নৌবন্দরটির মাধ্যমে বগুড়ার সাথে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌপথে সরাসরি সংযোগ স্থাপন করা যাবে। স্থলপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনে আরও সহজলভ্য হবে বলে জানান এই জনপ্রতিনিধি। আগামী দিনে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই। নৌবন্দরের যেই সুবিধাগুলো, সেই সুবিধাগুলোকে আমরা সাধারণ মানুষকে দিতে চাই। এই এলাকার মানুষ বৈষম্যের শিকার ছিল, সেই বৈষম্যগুলো ঘোচাতে চাই। আমার পিছনে যমুনার শত শত চর, আর এই চরগুলোতে রয়েছে কৃষির অপার সম্ভাবনা। তবে এখানে প্রধান সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ এবং শিক্ষা এবং স্বাস্থ্য। সরকার এই এলাকাকে বন্দর ঘোষণার পরেই কিন্তু এই এলাকার মানুষ উজ্জীবিত হয়েছে। তাদের পণ্য বিক্রির সুবিধা এবং স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে। তবে এখন দেখার বিষয় কবে এই বন্দর বাস্তবায়ন হয় এবং কবে এই এলাকার মানুষ সুবিধা ভোগ করতে পারে। বগুড়া সারেকান্দি থেকে মাজিদুর রহমান, এখন। জামালপুরে জমে উঠেছে মৌসুমি পাইকারি ফলের বাজার। বাজারে আনারস, পেয়ারা, লটকনের দাম কমলেও বেড়েছে সব ধরনের আমের দাম। এদিকে নওগাঁর হাটবাজারে ইরি বোরো ধানের সরবরাহ কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রতিমণে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে জামালপুরের ডাকপাড়া পাইকারি ফলের বাজার থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা এবং নওগাঁর মহাদেবপুর উপজেলা সদর হাট থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। শুরুতে যাচ্ছি জুয়েলের কাছে। জুয়েল, জানাবেন ফলের সরবরাহ কেমন দেখছেন আর কোন ফল কত দামে বিক্রি হচ্ছে? সাম্মি, জামালপুরে যেহেতু মৌসুমী ফলের মধু মাস চলছে, অর্থাৎ বলা চলে এখন বাজারে সব ধরনের ফলের সরবরাহ সর্বোচ্চ বেশি থাকার কারণে দাম কিছুটা কমছে। পাশাপাশি বৃষ্টিকেও একটি দায়ী করছে এখানকার খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী যারা আছে, সব ক্রেতা বিক্রেতা উভয়ই এই আবহাওয়াকে অনেকটাই দায়ী করছে, তার জন্য ফলের দাম কিছুটা কম তারা বলছে। অর্থাৎ আজকে এই হাটে আনারস 2500 আনারস বিক্রি হচ্ছে, অর্থাৎ বিক্রি 2000 থেকে 3500 টাকা পর্যন্ত। অর্থাৎ বলা চলে গত 3 থেকে 4 দিন আগেও এখানকার আনারস কিন্তু অর্থাৎ 3500 থেকে 4000 টাকা পর্যন্ত, অর্থাৎ বলা চলে 35 থেকে 40 টাকা মতো আনারস বিক্রি হচ্ছে। সেই আনারস বিক্রি হচ্ছে 20 থেকে 25 থেকে 35 টাকা মতো পিস বিক্রি হচ্ছে, অর্থাৎ বলা যায় দাম কিছুটা কম। এর একটি কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খারাপ, সেজন্য দূর দূরান্তের ক্রেতা যারা রয়েছে তারা এই হাটে আসতে পারতেছেন, তার জন্য দাম কিছুটা কম। পাশাপাশি বাজার সরবরাহটাও বেশি। আরেকটি বিষয় বলা চলে পাশাপাশি লটকন এবং পেয়ারার দামও কমেছে। অর্থাৎ আজকে এই হাটে পেয়ারা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, সর্বোচ্চ 40 টাকা বিক্রি হচ্ছে। আর লটকনের কথা যদি বলি তাহলে লটকন বিক্রি হচ্ছে 50 থেকে 60-70, সর্বোচ্চ 80 টাকা মতো লটকন বিক্রি খবর আমরা এই হাটে পেয়েছি। আরেকটি হলো আমের দাম যদি বলি, আম কিছুটা 2 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ সেখানে আম বিক্রি হচ্ছে আম্রপালি 70 থেকে সর্বোচ্চ আমের দাম 100 টাকা পর্যন্ত রয়েছে। অর্থাৎ প্রকার ভেদে বিভিন্ন দাম বিক্রি হচ্ছে। বলা যায় এই যে আবহাওয়ার খারাপের কারণে বাজারে সরবরাহ বেশি থাকার দামটা কিন্তু অর্থাৎ কমেছে আর আমের দাম বেড়েছে। আরেকটি বিষয় বলা চলে, এখানকার যে মৌসুমী যে আনারস কৃষক রয়েছে, চাষি রয়েছে, তাদের সাথে কথা বলি, তারা বলছে একটি আনারস মানে বাজারজাত করা পর্যন্ত 18 মাস সময় লাগে। এখানে তাদের বিঘা প্রতি 40 থেকে 45 প্রকার ভেতরে 55,000 টাকা মতো তাদের খরচ হচ্ছে। সেই তুলনায় তাদের সার, বীজ, শ্রমিক সহ সবকিছু দিয়েও তাদের কিন্তু এবার ভালো দাম পাচ্ছে, অর্থাৎ তারা কিছুটা লোকসানের মুখে রয়েছে। তবে আনারসের দামটা যদি একটু বাড়ে তাহলে তারা ক্ষতি পুষিয়ে একটু লাভের মুখ দেখবে। তার একটি কারণ হচ্ছে যদি আবহাওয়া ভালো যায়, আনারসের চাহিদা বাড়ে, দূর দূরান্তে ক্রেতারা আসে এবং সেখানে তারা ভালো দাম পেতে পারে। আর কিছু বলা চলে, এই যে শহরের একমাত্র পাইকারি ফলের হাট, এই হাটে কিন্তু আমরা দেখেছি কুড়িগ্রামের রাজীবপুর, রৌমারী, ময়মনসিংহের ফুলপুর, টাঙ্গাইল জেলার ধনবাড়ি, মধুপুর, এই যে বিভিন্ন জেলার পাশাপাশি জামালপুর 7টি উপজেলার কিন্তু ক্রেতা বিক্রেতা এই হাটে আসে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে ফল বিক্রির সবশেষ তথ্য। সামনে জামালপুর থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা। ধানের দরদাম জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন প্রকারভেদে ধানের দরদাম কেমন দেখছেন বাজারে? আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সদর হাটে। এই হাটটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয়েছে, তবে গত এক সপ্তাহের ব্যবধানে এই হাটে ধানের সরবরাহ কিছুটা কমে এসেছে এবং ধানের সরবরাহ কমে আসার কারণে প্রতি মন ধানের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দামের যে ধানের দাম বেড়েছে তা হচ্ছে ব্রি 90, অর্থাৎ সুগন্ধি
এবং আতপ জাত বলা যায়, এই ধানের দাম বেড়েছে প্রতি মনে প্রায় 100 টাকা পর্যন্ত। এই মহদেবপুর সদর হাটে যেখানে এখন অবস্থান করছি, এই হাটে মানে আপনারা দেখছেন যে যে ধানগুলো আপনারা দেখছেন, এখানে প্রচুর পরিমাণ এই ব্রি 90 জাতের অর্থাৎ সুগন্ধি জাতের ধান এখানে বেচা কেনা হয়ে থাকে। তবে এই হাটে মোটা জাতের এবং সরু জাতের ধানের পরিমাণ কিছুটা কমে এসেছে। ধানের দামের কথা যদি বলি, যে এখানে কাটারি ভোগ ধান বিক্রি হচ্ছে 1700 থেকে 1760 টাকা মন, জিরা সাইল 1350 থেকে 1400 টাকা মন, সফলতা 1320 থেকে 1340 টাকা মন পর্যন্ত, এবং সবচেয়ে বেশি দামের যে ধান রয়েছে ব্রি 90 জাতের ধান এখানে বিক্রি হচ্ছে 3200 থেকে 3250 টাকা মন। অর্থাৎ ধানের দাম বেড়ে যাওয়ার কারণটা হিসেবে আমরা দেখছি যে যেহেতু ইরিবড় ধান অনেক আগেই কাটা মারা শেষ হয়েছে এবং কৃষকদের ঘরে যেসব ধান ছিল সেসব ধান এখন মজুদ কমে এসেছে। অর্থাৎ মজুদ কমে আসার কারণে হাট বাজারগুলোতে ধানের সরবরাহ কিছুটা কমে এসেছে, যার কারণে বলা যায় যে প্রতি মন ধানের দাম এখন বাড়ছে। এবং যেসব কোম্পানি রয়েছে যারা ধান থেকে চাল উৎপাদন করে, সেই সব কোম্পানিগুলোর কাছে ধানের চাহিদা বেড়ে যাওয়ার কারণে মূলত ধানের দাম বেড়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। যেহেতু আমি কথা বলেছি কৃষকদের সঙ্গে, তারা জানিয়েছেন যে মৌসুমের শুরুর দিকে আসলে ধানের দাম কম ছিল, সেই সময় যদি তারা ধানের দাম বেশি পেতেন তাহলে তাদের জন্য অনেকটাই সুবিধা হতো। এখন যেহেতু তাদের ঘরে ধান কমে এসেছে, অর্থাৎ মজুদ কমে এসেছে শেষ সময়ে ধানের দাম বেড়েছে, যার কারণে আসলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এই যে ধানের যে দর পতন হচ্ছে, কখনো কমছে কখনো বাড়ছে, এটি ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট হিসেবে তারা মনে করছেন বলে জানিয়েছেন। শেষ সময় এসে যেহেতু কৃষকদের ঘরে ধান কমে এসেছে, তারা ধানের দাম পেলেও আসলে তারা খুশি নয় এমনটাই জানিয়েছেন। আর এই হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হচ্ছে বা বেচা কিনা হচ্ছে, টাকার অঙ্কে যদি বলা যায় যে প্রায় 70 লাখ টাকার মতো এই হাটে ধান বেচা কেনা হচ্ছে। আগামীতে ধানের দাম আরো বৃদ্ধি পাবে এমনটাই জানিয়েছেন কৃষক এবং ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে ধানের দর দাম নিয়ে সবশেষ। আটকের কয়েক ঘন্টা পর ছেড়ে দেওয়া হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য নেতাকর্মীদের। মুক্তির পর প্রিয়াঙ্কা গান্ধী জানান শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এ সময় প্রশ্ন ফাঁস রোধে সরকারকে সংসদে আইন পাশের আহ্বান জানান তিনি। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি শিক্ষার্থীদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ। মঙ্গলবার এক ঘটনাবহুল দিনের সাক্ষী হলো দিল্লি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সংসদ অভিমুখী জনতা ককরোচ পার্টি সিজেপির জনসভায় পুলিশি হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস ও এর জোটসঙ্গী দলের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার এক পর্যায়ে রাহুল, প্রিয়াঙ্কা সহ বেশ কয়েকজনকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ, নেওয়া হয় স্থানীয় থানায়। এর কয়েক ঘন্টা পর রাহুল, প্রিয়াঙ্কা সহ অন্যান্যদের ছেড়ে দেয়া হয়। থানা থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা, জানান শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এ সময় প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারকে সংসদে বিল পাশের আহ্বান জানান তিনি। धर्मेंद्र प्रधान जी को रिजाइन करना है, एक डिस्कशन होना चाहिए पार्लियामेंट, और जो स्टूडेंट्स प्रोटेस्ट कर रहे हैं उनकी सुनवाई होनी चाहिए। তবে যার পদত্যাগ ঘিরে উত্তপ্ত দিল্লি, সেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাহুল গান্ধী। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেন মোদির বাসভবনের সামনে কংগ্রেস নেতাদের অবস্থান অগণতান্ত্রিক। এদিকে নিজেদের দাবিতে অনড় থেকে যন্তর মন্তরে কর্মসূচি চালিয়ে যাচ্ছে সিজেপির নেতাকর্মীরা। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে যোগ দিচ্ছেন শিল্পী, রাজনীতিবিদ, বিরোধী ও বামফ্রন্টের নেতাকর্মীরা। এদিকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ সরকার আলোচনায় বসার কথা বলে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে। এর আগে দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। টানা 11 দিনের মতো ইরানের ওপর হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এই আক্রমণ শুরু করে তারা। এরই মধ্যে উত্তর পশ্চিম ইরানের তাবরিজের কাছে একটি সামরিক স্থাপনায় বোমা হামলা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের বেহবান
ওমিদিয়ে ও হরমুজগান প্রদেশের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া গেছে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেনে শিগগিরই হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরান যুদ্ধের ব্যয় $37.5 বিলিয়ন পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের মাঝেই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। এ সময় লেবাননের শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সহায়তা চান তিনি। লেবানন সরকারকে সহায়তার ঘোষণা দিলেও দেশটি থেকে কবে কখন ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় দমে না গিয়ে পাল্টা হামলা চালিয়ে যেতে সরকারকে আহ্বান জানিয়েছে তেহরানবাসী। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ। হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচলের অজুহাতে প্রতিদিন ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। টার্গেট করা হচ্ছে ইরানের একাধিক সামরিক স্থাপনা। বাদ যাচ্ছে না বেসামরিক অবকাঠামো, ঝরছে প্রাণ, বাড়ছে ক্ষতচিহ্ন। তবে মার্কিন মারণাস্ত্রের কাছে দমে যেতে নারাজ তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরাচ্ছে তেহরান। আর সরকারের এমন পদক্ষেপকে সমর্থন জানাচ্ছে অধিকাংশ ইরানের নাগরিক। به هر حال اینکه الان داره کشور ما رو داره نابود میکنه و اینکه ما نمیتونیم که دست رو دست بزنیم که هر چی از زیرساخت‌ها رو با این حملاتی که انجام میده ما باید به صورت مقابله به مصر پایگاهاش و حتی این کشورهایی رو که داره حمایت میکنن। এদিকে লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের মাঝেই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। 20 বছরের মধ্যে এটাই প্রথম কোনো লেবাননের প্রেসিডেন্টের হোয়াইট হাউস সফর। এ সময় ট্রাম্পের কাছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র ও লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার নিশ্চিত করার পরিকল্পনা পেশ করেন আউন। Mr. President, this will be your legacy. Together, we'll be able to achieve this objective. It's about time for Lebanon and for the whole region to be stable and secure. And I know your vision is peace, your vision is stability, and I think my vision coincides with your vision. আর লেবানন সরকারকে সহায়তার ঘোষণা দিলেও দেশটি থেকে কবে কখন ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। We're going to help it. We're going to help it a lot. So it's an honor to have the president and your representatives here. We've already met a couple of times, and we've had some good meetings. And we are going to solve a lot of problems. We've already solved some of them for Lebanon. এর আগে রোববার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন লেবাননের প্রেসিডেন্ট। এ সময় গেল 26 জুন লেবানন ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান লেবাননের প্রেসিডেন্ট। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।